বসো। তো আমাদের আইসিটি কেন দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি বলো, চিটাগং ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতেই তোমরা যে জিকে পড়ো না, জেনারেল নলেজের সাথে আইসিটিটা মাস্ট থাকে। এবং আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলবেন ওকে। তো এবং তোমাদের যে গুচ্ছ পদ্ধতি যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে কিন্তু আইসিটি খুবই ভাইটাল একটা পয়েন্টে দাঁড়ায়। প্রায় 25 মার্কের মতো তোমাদের সেখানে কোশ্চেন থাকে, তাই না? তো তোমরা এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে তোমার প্রথম টার্গেটই থাকে তোমাকে কিভাবে বাদ দিবে, বুঝতে পারছো? কারণ বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি যতগুলো আছে তার মধ্যে এত স্টুডেন্টকে সিট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের দেশে নাই। হ্যাঁ, প্রতিটা সিটের জন্য মিনিমাম 15 থেকে 20 জন কন্টেন্ট করবে তোমার সাথে, বুঝতে পারছো? সেই জন্য তোমাকে প্রথম টার্গেটে হচ্ছে তোমাকে কিভাবে বাদ দিবে। যখন তুমি বোর্ড পরীক্ষা দিয়েছো তখন সেখানে টার্গেট থাকে তোমাকে কিভাবে পাস করাবে এবং এ প্লাস পাওয়াবে। তার মানে কি দুইটা লক্ষ্য আর উদ্দেশ্য ভিন্ন না? তো সেই জন্য তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি কখনোই অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না। প্রথমে তোমার কনসেপ্ট ভালো থাকতে হবে, তাহলে তুমি সঠিক অ্যান্সারটা বিবেচনা করতে পারবে। কথাটা মনে থাকবে তো? অ্যাডমিশন টেস্টে ভালো করার দুইটা ওয়ে, একটা হচ্ছে কম সময়ের মধ্যে অধিক অ্যান্সার করা এবং নির্ভুল অ্যান্সার করা। ভুল অ্যান্সার করে কোনো লাভ নাই। তুমি 100তে 100 অ্যান্সার করছো কিন্তু সবই ভুল দিয়ে দিছো, পরে স্যারে বলবে ফোন দিয়ে যে তুমি আমার মার্কস দিয়ে যাও, বলবে না এটা? কারণ প্রতিটা -0.25 করে কাটে, তাই তো? অনেক ইউনিভার্সিটি আবার কাটে না, যেমন চিটাগং ইউনিভার্সিটি মেবি নেগেটিভ মার্কিং নাই বোধহয়, এখন আছে, একসময় ছিল না। ওইখানে গণহারে সবাই অ্যান্সার করতো, বুঝছো? চিটাগং ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য সবাই পাগল ছিল একসময়। এখন কিন্তু আবার যদি নেগেটিভ মার্কিং ইউজ করে তাহলে তো হয়তো আবার ইয়ে হয়ে গেল। এই জন্য আমাদেরকে নির্ভুল ভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কথাটা মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমরা সবাই শীটটা বের করে তো। সেখানে অধ্যায় 1 প্রযুক্তি ও বাংলাদেশ। প্রযুক্তি ও বাংলাদেশ তোমরা যখন আইসিটি পড়েছিলাম সেখানে বইয়ের নামটা ছিল হচ্ছে বিশ্বগ্রাম এবং বাংলাদেশ প্রেক্ষিত, চ্যাপ্টারটার নাম ছিল। তো একই জিনিস, একই টপিক নিয়ে আলোচনা করতেছি। তো আমি এখানে এই শীটের বাহিরেও কিছু কথা বলবো। তোমরা সবাই কি হাতে খাতা রেখেছো? একটু খাতাটা রাখো সবাই। আমি যে এক্সট্রা যে কথাগুলো বলবো সেগুলো তোমরা খাতায় নোট করে ফেলবে, ঠিক আছে? এক্সট্রা যে কথাগুলো আমি বলবো সেগুলো তোমরা খাতায় নোট করে ফেলবে সবাই। তো আজকে আমরা এমন ভাবে পড়ালেখা করবো, বুঝছো? সবাই প্রযুক্তিবিদ হয়ে যাবো, টেকনোলজির উপর জ্ঞান অর্জন করবো, তাই না? তো প্রযুক্তিবিদ হইতে হইলে, অর্থাৎ তোমাকে যদি একজন প্রযুক্তিবিদ হিসেবে তুমি কল্পনা করো, যেমন তোমরা মুস্তাফা জাফরের নাম শুনেছো না? হ্যাঁ, নাম শুনেছো? উনি মেবি বর্তমানে মনে হয় কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা যতটুকু জানি। উনি হচ্ছে তোমার বাংলাদেশের প্রথম যে বাংলা ফ্রন্ট, মানে বিজয় নাম শুনেছো? বিজয় ফ্রন্টের উনি ইয়ে করছে, কিন্তু উনি কিন্তু কোন মানে ইঞ্জিনিয়ার না, উনি হচ্ছে বাংলাদেশ স্কুলে, জানো? উনি একজন বাংলাদেশ স্কুলে। পরবর্তীতে পড়াশোনা করতে করতে উনি কি খুব ভালো একটা জ্ঞান অর্জন করে ফেলছে। তার মানে যে কোনো সময় যে কেউই কি হইতে পারে, মানে প্রযুক্তিবিদ হইতে পারে, অনেকগুলোর মানে তুমি জ্ঞানের ভান্ডার হইতে পারো না? তবে সেটা কি করতে হবে? চর্চা করতে হবে। অনেক দেখবে যে অনেক ইঞ্জিনিয়ার খুব ভালো কবিতা বলতে পারে না? অনেক ডাক্তার দেখবে যে খুব ভালো কবিতা বলতে পারে, অভিনয় করতে পারে না? তো এই জন্য মানুষের জ্ঞানটা হচ্ছে মানে এটা কোনো সীমা নাই, এটা অসীম। যে কোনো সময় যে কোনো কিছু কি করতে পারি আমরা অর্জন করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমি যদি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করি, তাহলে প্রযুক্তিটা স্টার্ট হয়েছে কোত্থেকে সেটা আমাকে জানতে হবে। কি দিয়ে প্রযুক্তিটা স্টার্ট হয়েছে? হ্যাঁ, প্রযুক্তি প্রথমত কি দিয়ে স্টার্ট হয়েছে সেটা কেউ বলতে পারবা?
প্রযুক্তিকে কি দিয়ে ডিফাইন করা হয়? কে বলতে পারবা? পারবা না? প্রযুক্তিটা মানে শুরু হয় দুটো শব্দ দিয়ে, একটা নাম হচ্ছে ডেটা আর একটা নাম হচ্ছে কি ইনফরমেশন। বলতে পারবা? তাহলে প্রযুক্তিটা শুরু হয় কয়টা শব্দ দিয়ে? দুইটা শব্দ দিয়ে, একটা নাম হচ্ছে ডেটা আর একটা হচ্ছে কি ইনফরমেশন। নোট করে ফেলো তাড়াতাড়ি। প্রযুক্তি স্টার্ট করা হয়, প্রযুক্তি শুরু হয়, প্রযুক্তি চিন্তা করা হয় দুইটা শব্দ দিয়ে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। ডেটা মানে কি বলতে পারবা? উপাত্ত, বাংলায় বলা হয় কি উপাত্ত। ডেটা মানে হচ্ছে উপাত্ত। ডেটা বলতে আমরা বুঝি সিঙ্গেল ওয়ার্ড, যেটা মনের ভাব প্রকাশ করে না। ঠিক আছে, রহিম, করিম, জলিল এগুলো হচ্ছে কি নাম না? এগুলো যদি এগুলো আগের পিছনে যদি আমি কিছু লাগাই দেই, যেমন রহিম ভালো আছে, এটা কি হয়ে গেল? একটা সেন্টেন্স হয়ে গেল না? এই সেন্টেন্স হয়ে গেলে এটা হবে তথ্য। আর রহিম আলাদা একটা নাম, সেটা হচ্ছে কি একটা ডেটা। কথাটা মনে থাকবে তো? যেটা মনের ভাব প্রকাশ করে না সেটাই হচ্ছে কি data। এখন আমার কাছে একটা প্রশ্ন আসতে পারে, ডেটা কয় ধরনের হইতে পারে বলো তো? ডেটা কয় ধরনের হইতে পারে বলতে পারবা? ডেটা তিন ধরনের হয়ে থাকে। একটা নাম হচ্ছে নিউমেরিক, একটা নাম হচ্ছে বুলিয়ান, আর একটা নাম হচ্ছে অনিউমেরিক। ঠিক আছে, তাইলে ডেটা কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। একটা হচ্ছে নিউমেরিক, বুলিয়ান এবং অনিউমেরিক। নিউমেরিক এটা কেউ বলতে পারবে? নিউমেরিক মানে কি হতে পারে? নিউমেরিক জিনিসটা কি? তোমরা সি প্রোগ্রামিং করেছিলা? ডেটাবেস করেছিলা? ডেটাবেস সি প্রোগ্রামিং এই চ্যাপ্টারগুলো পড়েছিলা? সেখানে এই ধরনের শব্দগুলো ছিল। তো নিউমেরিক মানে হচ্ছে যেটার মধ্যে কি থাকবে? সংখ্যা থাকবে। মনে থাকবে কথাটা? যে বস্তুটার ভিতর কি থাকবে? সংখ্যা থাকবে। তার মানে সংখ্যার মানে হচ্ছে নিউমেরিক। তুমি সাইডে লিখে রাখো, সংখ্যা মানে হচ্ছে কি নিউমেরিক। আচ্ছা বলো তো, সংখ্যাটা কয় ধরনের হতে পারে? সংখ্যাটা দুই ধরনের হতে পারে, পূর্ণ সংখ্যা আর কি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, সংখ্যাটা কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্ন সংখ্যা। ওকে, এরপর আসো বুলিয়ান। বুলিয়ান বলতে আমরা বুঝি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, নাম শুনেছো? হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে 0 আর 1। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায়? এখানে দুইটা সংখ্যা, যে সংখ্যাটা 0 আর 1 দিয়ে তৈরি করা হয়, যেটা কম্পিউটার সরাসরি বুঝে। কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া, সে রহিমও বুঝে না, সে করিমও বুঝে না। সে কি বুঝে? সে 0 আর 1 বুঝে। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে 0 মানে কি বলতে পারবা? 0 মানে হচ্ছে অফ। ভেরি গুড। এটা মিথ্যা হইতে পারে না? মিথ্যা দ্বারা তো আমরা, যেটা ভ্যালুলেস, মিথ্যা, এটাকে আমরা কি বলে থাকি? 0। 1 মানে কি? অন অথবা সত্য। আচ্ছা, এই 0টার ইলেকট্রিক্যাল ভোল্টেজ কত এটা বলতে পারবা? হ্যাঁ, এটা একটা। আচ্ছা, এই 0 আর 1 কোথা থেকে আসছে জানো? এই যে সুইচ আছে না, এই সুইচ থেকে আসছে। প্রথম যখন কম্পিউটার তৈরি করা হয় তখন শুধু সুইচ ছিল, কোনো প্রোগ্রাম ছিল না, কোনো আদার্স কিছু ছিল না, খালি কতগুলো কি ছিল? হ্যাঁ, সুইচটা অন করলে 1, অফ করলে কি 0। এই কনসেপ্ট থেকে সর্বপ্রথম চার্লস বেবেজ কম্পিউটারটাকে কি করে? ডেভেলপ করে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবার 0 মানে হচ্ছে কি? অফ। এটার ইলেকট্রিক্যাল ভোল্টেজ হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট। আর 1 মানে হচ্ছে তোমার 2 থেকে 5 ভোল্ট বলা হয়। তবে মূলত 5 ভোল্টকে মূলত 1 বলে। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 5 না? 5টাকে মূলত কি বলা হয়? 1। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভোল্টেজ। পরীক্ষা আসতে পারে যে 0 দ্বারা ইলেকট্রিক্যাল ভোল্টেজ কত হয়? 0 থেকে 0.8, আর 1 দ্বারা কি বোঝায়? 2 থেকে 5 ভোল্ট। হ্যাঁ, তুমি 5ই দিবা, 5ই দেওয়া থাকে, কিন্তু এটা হচ্ছে রেঞ্জ আর কি, বুঝছো? এর মধ্যে হয়। আচ্ছা, যদি তোমাকে একটা কোশ্চেন করে পরীক্ষায় যে ধরো এখানে 0 থেকে 0.8 ভোল্ট, আর এখানে স্টার্ট হচ্ছে কত থেকে? এর মাঝখানে যদি হয় 1.5 যদি হয়, তখন কি করবা?
হ্যাঁ 1.5 যদি দেয় তোমাকে পরীক্ষা দিতে পারে, কারণ পরীক্ষা তোমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেখানে চাইবে তোমাকে আটকানোর জন্য। ক্লিয়ার? তাইলে যদি এর মাঝখানের রেঞ্জটা দেওয়া হয় তাহলে তুমি মনে করবে যেটা অসংজ্ঞায়িত। কি অসংজ্ঞায়িত, এটা কোনো রেঞ্জের মধ্যে পড়ে না, তাহলে লিখে রাখো এর বাইরে যেটা সেটা অসংজ্ঞায়িত। লিখেছো? আচ্ছা, এবার অনিউমেরিকের অনেকগুলা পার্ট, নামগুলো একটু লিখবা, কি কি আছে অনিউমেরিকের মধ্যে। দেখো আমি বলতেছি, অনিউমেরিক থেকে আমরা কি কি বের করতে পারি। অনিউমেরিক মানে হচ্ছে ক্যারেক্টার হতে পারে। অনিউমেরিক একটা পয়েন্ট লেখো, ক্যারেক্টার অনিউমেরিকের মধ্যে। এরপরে লিখতে পারো স্ট্রিং, অনিউমেরিক হতে পারে স্ট্রিং। আরেকটা পয়েন্ট হতে পারে তোমার অবজেক্ট বা বস্তু। হ্যাঁ, 2 নম্বরটা স্ট্রিং। এই প্রথমটা বলেছে কি ক্যারেক্টার, 2 নম্বরটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে পারো স্ট্রিং। তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে অনিউমেরিক ডেটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের। আচ্ছা, ক্যারেক্টার বলতে আমরা বুঝি কি জানো, ওই যে এ থেকে জেড পর্যন্ত বর্ণ, তারপরে বিভিন্ন ধরনের চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, স্টার, @ কম্পিউটারের ভিতরে এই ধরনের চিহ্নগুলো থাকে না, হ্যাশ, তাই না? এই চিহ্নগুলোকে মূলত বলা হয় কি ক্যারেক্টার। কথাটা মনে থাকবে তো? অর্থাৎ সকল ধরনের বর্ণ প্লাস বিভিন্ন ধরনের চিহ্ন, এগুলোকে আমরা কি বলে থাকি? ক্যারেক্টার বলতে। স্ট্রিং বলতে বোঝা হচ্ছে একাধিক ক্যারেক্টার যদি একসাথে যুক্ত হয়, এটাকে বলা হয় স্ট্রিং। যেমন আমি যদি লিখি রহিম, তাহলে রহিম লিখতে বর্ণ কয়টা? 5টা না? তাহলে 5টা বর্ণ মিলে একসাথে হয়েছে, এটার নামই হচ্ছে কি স্ট্রিং। কথাটা মনে থাকবে তো? যেটা মনের ভাব প্রকাশ করবে না, শুধু কি প্রকাশ করতেছে, এটা নাম প্রকাশ করতেছে, সেটাই হচ্ছে কি স্ট্রিং। আর যেটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে বস্তু। বস্তু বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যেমন ছবি, অডিও, ভিডিও, এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করি না কম্পিউটারে, এগুলো হচ্ছে অবজেক্ট। কথাটা মনে থাকবে? অবজেক্ট বলতে বোঝায় কি ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স, এই টাইপের শব্দগুলোই হচ্ছে কি অবজেক্ট। লিখেছো? তাইলে আমরা কি সম্পর্কে এখন আলোচনা করলাম? ডেটা সম্পর্কে। অনেক কিছু জানছি না? আচ্ছা, এবার আসো তথ্য সম্পর্কে কিছু কথা জানি। সেটা হচ্ছে তথ্য মানে হচ্ছে ডেটার সমষ্টি, যেটা মনের ভাব প্রকাশ করবে। তথ্য হচ্ছে কি ডেটার সমষ্টি, যেটা মনের ভাব কি করবে? প্রকাশ করবে। কথাটা ক্লিয়ার? তথ্য বলতে আমরা বুঝি ওই জিনিসটাকে যেটা মনের ভাব প্রকাশ করবে, যেটা সেন্টেন্স হবে, সেটাই হচ্ছে কি তথ্য। আচ্ছা, এখন তুমি যখন কম্পিউটারে কোনো একটা কি প্রেস করো, সেটা কি প্রেস করলা? ডেটা প্রেস করলা না ইনফরমেশন প্রেস করলা? ডেটা প্রেস করলা। কেন? কারণ হচ্ছে ডেটাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ডেটাটা কি ইন্ডিভিজুয়াল। যেমন তুমি যদি রহিম লিখতে যাও, তাহলে তোমাকে কয়বার প্রেস করতে হবে? 5 বার, কারণ 5টা বর্ণ মিলে রহিম তৈরি হয়েছে। তার কথাটা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা জানলাম। এখন তোমাকে যদি বলি যে আমি এই ডেটাগুলো আমি কোথায় পাবো? হ্যাঁ, এই ডেটাগুলো পাবো কম্পিউটারে কিবোর্ডে পাবো। কথাটা মনে থাকবে? আচ্ছা, কিবোর্ডে কতটা ক্যারেক্টার থাকতে পারে? ঠিক আছে, কিবোর্ডে 5 ধরনের ক্যারেক্টার মানে কি থাকে। একটা কিবোর্ডের মধ্যে কয় ধরনের কি থাকে? 5। সবাই লেখো, কিবোর্ডের কি কয় ধরনের? 5 ধরনের। নামগুলো একটু লিখবা। কিবোর্ডের কি কয় ধরনের? 5 ধরনের। একটা নাম হচ্ছে ফাংশন কি। ফাংশন কি, ঠিক আছে? একটা নাম কি? একটা কম্পিউটারে ফাংশন কি থাকে 12টা। পাশে লিখে রাখো 12টা ফাংশন কি থাকে। এর পরের শব্দটার নাম হচ্ছে অ্যারে কি। অ্যারে, অ্যারে কি লিখেছো? আমরা এইভাবে লিখতে পারো বাংলায় লিখতে। অ্যারে কি?
লিখেছো? অ্যারে কি হচ্ছে? চারটা। অ্যারে কি কোনটাকে বলে জানো? এই যে ডান দিক বাম দিক যাই না আমরা, এগুলোকে বলা হয় অ্যারে কি। এরকম কয়টা থাকে? চারটা। এরপরে অ্যালফাবেটিক কি থাকে। অ্যালফাবেটিক কি, অ্যালফাবেটিক কি এটা ভ্যারি করে, এটা কোনো ফিক্সড ইয়া নাই। হ্যাঁ, এরপরটার নাম কি? অ্যালফাবেটিক কি। তবে ইংরেজি বর্ণ কয়টা? 26টা। 26টার জন্য 26টা ইয়া লাগবে, কি লাগবে। তবে এটা আসলে ভ্যারি করে, যেমন বাংলাদেশি যদি ল্যাপটপগুলো যদি বাংলাদেশি হয় তাহলে বাংলা ফন্ট থাকে, বুঝছো? কিন্তু তুমি যদি সৌদি বা মিডল ইস্ট থেকে যদি কম্পিউটার নিয়ে আসো সেই ক্ষেত্রে অ্যারাবিক ফন্ট থাকে। তো এই জন্য এই অ্যালফাবেটিক কিটা ফিক্স বলা যায় না, এক এক ফন্টের উপর ডিপেন্ড করে এটা, বুঝতে পারছো? তো মিনিমাম 26টা হয়, এটা লিখে রাখো আবার। লিখেছো? অ্যালফাবেটিক কি লিখলাম, তারপরে কি লিখলাম, তাহলে কয়টা হইলো? এরপরে লেখো বিশেষ কি। বিশেষ কতগুলো কি থাকে কম্পিউটারের মধ্যে? ঠিক আছে, এরপরটা হচ্ছে কি বিশেষ কি। বিশেষ কি ফিক্স বলা যায় না। যেমন আমি তোমাকে কিছু ইয়ার নাম বলি, কি এর নাম বলে দেই। যেমন তোমরা ক্যাপস লক নাম শুনেছো, তারপরে শিফট, তারপরে হচ্ছে তোমার ট্যাব, তারপরে কন্ট্রোল, তারপরে হচ্ছে তোমার ফাংশন। ফাংশন কি থাকে? আলটা থাকে। এই টাইপের কি গুলাকে বলা হয় মূলত কি? বিশেষ কি। কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এরপরে থাকে নিউমেরিক কি। এরপরের পয়েন্ট হচ্ছে নিউমেরিক কি। ঠিক আছে, নিউমেরিক কি থাকে তোমার এই মানে সংখ্যা কয়টা? নিউমেরিক মানে কি সংখ্যা না? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। সাথে চিহ্ন থাকে, বিভিন্ন ধরনের চিহ্ন টিহ্ন থাকে, মানে হ্যাশ, এট দ্য রেট, প্লাস মাইনাস, এই টাইপের চিহ্নগুলো থাকে। তার মানে নিউমেরিক বলতে বোঝা যাচ্ছে সংখ্যা প্লাস চিহ্ন। লিখে রাখো। আচ্ছা, এখন তোমাকে যদি একটা প্রশ্ন করে যে কম্পিউটারের কিবোর্ডে কি কতটি, তাহলে সেটা হইতে পারে 84 থেকে 101টি। এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে 104টিও হয়। তবে পরীক্ষায় যদি এই অপশনটা দেওয়া থাকে তাহলে এটা দেওয়া থাকবে না, আর যদি এটা দেওয়া থাকে তাহলে এটা দেওয়া থাকবে না। মানে কম্পিউটারে টোটাল কি কয়টা থাকতে পারে, সেটা হচ্ছে 84 থেকে 101টি। আর কিছু কিছু ক্ষেত্রে কয়টা থাকবে? 104টি থাকবে। সবাই লিখেছো? আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে ইনফরমেশন। বললাম না তোমাদেরকে, যেটা কি মনের ভাব প্রকাশ করে, তাই তো? তাহলে মনের ভাব প্রকাশ করতে হলে কি কি লাগে জানো? সেটা লাগে ডেটা লাগে, কনটেক্সট লাগে। এটা একটু লিখে রাখো সূত্রটা। আর মিনিং লাগে। মিনিং ছাড়া কি করা যাবে না? মিনিং ছাড়া কি তৈরি করা যাবে না? তার মানে ইনফরমেশন তৈরি করতে হলে আমার কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। একটা ডেটা লাগবে, তারপরে কনটেক্সট লাগবে, মিনিং লাগবে, এবং কনটেক্সট বলতে কি বোঝায় বলতে পারবা? কনটেক্সট, কনটেক্সট মানে হচ্ছে ধরো তুমি কোন বিষয় নিয়ে কথা বলবা, প্রেক্ষিত বলা হয় আর কি। বাংলায় কি বলা হয়? প্রেক্ষিত। আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলবা ওইটা। তাহলে ইনফরমেশন আর ডেটা ক্লিয়ার তো সবার? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় নিয়ে খুব বেশি ব্রেক থাকি আমরা, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট অনেক ধরনের হয়ে থাকে, তাই না? ইন্টারনেট নিয়ে আমরা অনেক রিসার্চ করি, আমরা সারাদিন ইন্টারনেট ব্যবহার করি। এটা কিন্তু ইন্টারনেটটা হচ্ছে আইসিটির সবচেয়ে মানে গ্লোবালাইজেশনের মধ্যে সবচেয়ে মানে কাছের জিনিস, যেটা ছাড়া কি করা যাবে না? গ্লোবালাইজেশন তৈরি করা যাবে না। তোমরা বলতে পারবা ইন্টারনেটের পূর্ব নাম কি ছিল? অরফানেট। মনে থাকবে? ইন্টারনেটের পূর্ব নাম কি? অরফানেট। যারা জানো না তারা একটু লিখে রাখো, ইন্টারনেটের পূর্ব নাম হচ্ছে অরফানেট।
প্রথম কত সালে ইন্টারনেট তৈরি হয় বলতে পারবা? এটা আমরা আসলে এটা অনেক মতভেদ আছে। হ্যাঁ, প্রথম যখন ইন্টারনেট নিয়ে চিন্তা করা হয় তখন শুধুমাত্র যুক্তরাষ্ট্র কেন্দ্রিক চিন্তা করা হয়, মানে বাইরের চিন্তা করে নাই তারা। তো প্রথমে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সর্বপ্রথম এটা নিয়ে চিন্তা করে 1960 সালে, সালটা একটু লিখে রাখো, যেটার নাম ছিল অরফানেট। অরফানেট নিয়ে প্রথম চিন্তা করে 1960 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সর্বপ্রথম ইন্টারনেট নিয়ে চিন্তা করে। এরপরে 1969 থেকে 1982 সাল পর্যন্ত এটা নিয়ে গবেষণা হয়। বুঝতে পারছো? 1969 থেকে 1982 সাল পর্যন্ত কি করা হয়? গবেষণা করা হয়। ঠিক আছে? অরফানেট নিয়ে কত সাল পর্যন্ত গবেষণা করা হয়? 1969 থেকে 1982 সাল পর্যন্ত। এরপরে 1989 সালে অরফানেট বন্ধ করে দেওয়া হয়। 1989 সালে অরফানেট কি করে দেওয়া হয়? 1969 থেকে 1982 পর্যন্ত হচ্ছে অরফানেট নিয়ে কি করা হয়? গবেষণা। ঠিক আছে? সালগুলো একটু লিখে রাখো, তাই এগুলোই আসবে। আর 1989 সালে অরফানেট কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমার 1990 সাল থেকে 90 সাল থেকে এটা নতুন নাম নিয়ে চালু করা হয়, যেটার নাম হচ্ছে ইন্টারনেট। 1900 কত সালে? 90 সাল থেকে নতুন নাম নিয়ে চালু করা হয়। তার মানে ইন্টারনেট চালু হয় কত সালে? 1990 সালে। তাহলে ইন্টারনেট এটার মানে কি বলতে পারবা? মূলত হচ্ছে এটা ইন্টারন্যাশনাল শব্দ থেকে আসছে, আন্তর্জাতিক নেটওয়ার্ক। মনে থাকবে? এটা হচ্ছে যেমন অরফানেট ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য, যখন এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গেছে তখন এটার নাম হয়ে গেছে কি? ইন্টারনেট। মনে থাকবে তো? এটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাথে এটা কি করা হয়েছে? কমিউনিকেট করা হয়েছে। কথাগুলো কি বুঝতে পেরেছো? আমি কি বলেছি? ইন্টারনেট কত সাল থেকে চালু হয়? 1990 সাল থেকে। এর আগে এটার নাম কি ছিল? অরফানেট। সালগুলা কি মনে থাকবে তো? আচ্ছা, ঠিক আছে, এগুলো তোমরা লিখে রাখো। আচ্ছা, এরপরে আমরা তোমাদের শীটের মধ্যে দেখো, প্রথমে দেখো গ্লোবালাইজেশন সম্পর্কে। এরপরের পড়াগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের বইয়ের সাথে অনেক মিল আছে। আমি জাস্ট তোমাদেরকে যেগুলা এটার সাথে মিল নাই সেগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রথমে শীটে যাও, শীটের অধ্যায়ে দেখো গ্লোবালাইজেশন সম্পর্কে এখানে কিছু কথা বলেছে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। একটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে বিশ্বগ্রাম। হ্যাঁ, যেটা হাতের মুঠোয় কি সারা পৃথিবীতে কি করতে পারে? কানেক্ট করতে পারে। এটা কে আবিষ্কার করছে? মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে? উনি কি ছিলেন? উনি একজন দার্শনিক ছিলেন, জানো এটা? উনি ইংরেজি বিষয়ের একজন অধ্যাপক ছিলেন, লিখে রাখতে পারো। হ্যাঁ, আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তো ওনার জন্ম কত সাল? 1911 সালের 21 জুলাই, তাই না? উনি কত সালে মৃত্যুবরণ করেন? উনি দুইটা বই মানে রচনা করছেন। ওই বই দুইটার নাম মনে রাখবা। একটা দ্য গাটেনবার্গ গ্লাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এটা 1962 সালে। আর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1900 কত? 1964 সালে। ঠিক আছে, লিখেছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে।